আমাদের দেশে মেয়েরা বেশি পরিমাণে যে জয়েন্ট পেনে আক্রান্ত হচ্ছে, এটার অন্যতম কারণ হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ। এটা স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ডস, এই যে যেমন হাতের এই যে স্মল জয়েন্টগুলো আছে, এই যে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টস, এই জয়েন্টসগুলো আমাদের এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়। এটা একটা অটোইমিউন ডিজিজও বলা যায় এবং সাথে সাথে এর এনভায়রনমেন্টাল একটা ইনভলভমেন্ট আছে। তো এই যে আর্থ্রাইটিসে আক্রান্ত হচ্ছে আমাদের দেশের মেয়েরা, এটা ছেলেদেরও হয় কিন্তু মেয়েদের পরিমাণ দেখা যাচ্ছে 4:1, মানে 4টা মেয়ে আক্রান্ত হবে, সাথে হবে একটা ছেলে, মানে মেয়েদের আক্রান্ত হওয়ার পরিমাণ 4 গুণ বেশি। এবং এইটা দেখা যাচ্ছে 25 বছর বয়স থেকে 55 বছর বয়সের মধ্যেই এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হয়। এবং এই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত হলে এই জয়েন্টগুলো কি হয়, এই জয়েন্ট প্রথমে মর্নিং স্টিফনেস, সকালে ঘুম থেকে উঠে সে হাত মুঠো করতে গেলে দেখবে যে টাইট টাইট লাগতেছে। মর্নিং স্টিফনেসটা মোর দ্যান 30 মিনিটস থাকবে এবং সে যখন বাড়ির কাজকর্ম হাউস হোল্ড ওয়ার্ক শুরু করবে তখন আস্তে আস্তে এটা রিলিফ হবে। এই জয়েন্টগুলো হচ্ছে সোলেন হয়ে যায়, এগুলো ফুলে যায় এবং এগুলো স্টিফ হয়ে যায়, হ্যাঁ, এবং মোবিলিটিটা আস্তে আস্তে লস হয়। এবং এই ধরনের জয়েন্ট পেনের সাথে সাথে দেখা যায় যে তার প্রিভিয়াস তার একটা মাসল পেন থাকে, একটা জেনারেলাইজড উইকনেস থাকে, মেন্টাল একটা ডিপ্রেশন কাজ করে এবং কি ইরিটেটেড মেন্টালিটি হয় তাদের মানসিকভাবে। তারা সবসময় একটা ইরিটেটেড থাকে, তাদের একটু হাই মানে বডি টেম্পারেচারটা রেজ থাকে, হ্যাঁ, হচ্ছে গায়ে হাত দিলে একটু গরম গরম লাগে তাদের, কিন্তু খুব বেশি টেম্পারেচার উঠবে না। এই যে শরীরের ভিতরে যে একটা অটোইমিউন রিয়াকশন হতে থাকে, এই জন্যে তাদের এই টেম্পারেচারটা রেজ থাকে। আবার দেখা যাচ্ছে যে এই যে রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং এই রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথে তার যেমন মাসল উইকনেস হয়ে যায়, তারপরে তার ধীরে ধীরে সে ওয়েট লস হয় এবং ধীরে ধীরে সে মানে দুর্বল হয়ে আসে। এবং এই যে তাদের মানসিকভাবে তারা যে একটা অস্থির অবস্থা থাকে, এটা তাদের প্রত্যেকটা মেয়েদেরই তাদের কনজুগাল লাইফে একটা একটা মানে ডিসহারমোনিয়াস লাইফ তারা লিড করতে থাকে। কেন লিড করতে থাকে? যে এই ধরনের রুগী যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসের আক্রান্ত, তারা আমাদের যে সমস্যাটা বেশি হচ্ছে যে এই ধরনের রুগীগুলোকে কাউন্সেলিং করতে হবে, মানে তাদেরকে বোঝাতে হবে যে এটা আপনার একটা রোগ এবং এটা আপনার সারা জীবনই থাকবে এবং এটাকে কোঅপ করতে হলে আপনাকে এইভাবে চলতে হবে। প্রথমত তাদের ডিসিপ্লিন লাইফ থাকতে হবে, তাদের এডুকেট নিউট্রিশন থাকতে হবে, তাদের যে এই রোগের জন্য যে ধরনের মেডিসিন সে ধরনের মেডিসিন তাদের খেতে হবে এবং ধীরে ধীরে তারা যাতে তাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে পারে। বিশেষ করে পার্টনারের সাথে তাদের অ্যাডজাস্টমেন্টটা ভালো হয় না, কারণ প্রতিদিন রাত্রেই তার দুর্বলতা বাড়বে এবং রাত্রে তার মেন্টালিটি তার মানে ইরিটেটেড থাকবে এবং সে তার পার্টনারের সাথে অহেতুক ঝগড়া করবে। এবং ঝগড়া করার কারণ হচ্ছে যে তার ভালো লাগে না তার শরীরটা এবং সে চাবে যে প্রতিটা রাত্রেই তার হাজব্যান্ড থেকে দূরে থাকতে। এই যে দূরে থাকার কারণে তার হাজব্যান্ডের সাথে যে তার ভিতরে যেন মনোমালিন্য সৃষ্টি হবে, এটা এই রোগের একটা অন্যতম সাইড ইফেক্ট। এবং আমরা এই সম্পর্কিত কোনো কিছুই আমরা রুগীদেরকে জানাই না। যেমন ধরেন এই ধরনের রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত রুগী শুধু যে জয়েন্ট পেন হবে তাও নয়, সাথে সাথে তাদের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশনও আছে। যেমন চোখের আছে ম্যানিফেস্টেশন আছে, ড্রাই আই, তারপরে ড্রাই স্কেলেরা হবে, মাউথ ড্রাই হবে, তারপর হার্টের সমস্যা হতে পারে, ফুসফুসের সমস্যা হতে পারে, বিভিন্ন এই যে এক্সটেন্সর এই যে সারফেসগুলো আছে এখানে ছোট ছোট নডুল হতে পারে। তারপরে যেমন তার ভাস্কুলাইটিস আছে, বিভিন্ন কমপ্লিকেশন আছে, এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, সেগুলো সম্পর্কে তাদেরকে ধারণা দিতে হবে। এবং এই রুগীগুলোকে বলতে হবে যে আপনারা যেন নিয়মিত ওষুধটা সেবন করেন, কারণ হচ্ছে যে তারা কিছুদিন পর পরই ডাক্তার চেঞ্জ করে এবং এইটা একটা তাদের অভ্যাসে পরিণত হয়। আরেকটা জিনিস হয় যে তারা মেডিসিনগুলোকে অনেক দিন ধরে খেতে থাকে, একই ওষুধ। তাতে হয় কি, তাদের বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট, মেডিসিন রিলেটেড সাইড ইফেক্টগুলো দেখা দেয়। যখন দেখা দেয় তখন তারা ভয় পায়, কিন্তু ওষুধ খাওয়াকালীন সময় তারা একটু আরামে থাকে, তারা এইটাকে কোনো কিছু মানতে চায় না। তো এই জিনিসগুলো তাদেরকে কাউন্সেলিং করতে হবে, কনজুগাল লাইফের ব্যাপারটা তাদেরকে জানাতে হবে। সবচেয়ে বড় একটা জিনিস রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা হাইপোঅ্যান্ড্রোজেনিজম, মানে তাদের সেক্স হরমোন যেমন টেস্টোস্টেরন হরমোন রিলিজ হবে কম। যেগুলো মেল ছেলে আছে, মানে যারা মেল আছে তাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোন তাদের কম রিলিজ হবে। তাহলে হচ্ছে মেন্টাল ইনক্লাইনেশন টু দ্য অপোজিট সেক্স, মানে তার পার্টনারের প্রতি তার আগ্রহটা কমে যাবে
এবং এই যে তাদের ভিতরে একটা শারীরিক মেলামেশার পরিমাণ কমে যাওয়ার কারণে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তৈরি হবে, এবং এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্বটাকে কিন্তু সহজেই মিনিমাইজ করা যায়। কিন্তু একটা সময় এসে যায় যে এটা অনেক বড় পর্যায়ে চলে যায় এবং তাদের সংসারটাকে ভেঙে ফেলে তারা, এবং মানে অশান্তি হয় এবং একজন আরেকজনের উপরে দোষারোপ করতে থাকে। তো এই যে পারিপার্শ্বিক যে একটা রোগের কারণে যে তার মানসিক এবং তার ফ্যামিলিগতভাবে এবং সামাজিকভাবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু সে এটা জানে না। সে মনে করতেছে যে আমি সুস্থ আছি, আমার রোগের কোনো দোষ নেই, কিন্তু আমার মানুষগুলো এর খারাপ। কিন্তু একটা মানুষ রিউমাটয়েড আক্রান্ত একটা মেয়ে বা একটা ছেলে, তাদের কনজুগাল লাইফের ব্যাপারে তাদেরকে সঠিকভাবে পরামর্শ দান করতে হবে এবং তারা যত্নশীল হবে। কারণ মানুষগুলো খারাপ হয় না, রোগের কারণে তারা ডিপ্রেশনে ভোগে, তারা মানে মেন্টালি ইরিটেট থাকে, এবং তাদের হাইপো অ্যান্ড্রোজেনিজম মানে তাদের সেক্স হরমোন কম রিলিজ হওয়ার কারণে এই সার্বিকভাবে তাদের পারিবারিক ভাবে তারা যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জিনিসটা তাদেরকে জানাতে হবে। তো এই ইন শর্ট রিউমাটয়েড আর্থ্রাইটিসের ওষুধের ব্যাপারে যেটা, যে এটা এই ধরনের মেডিসিন অনেক দিন খেতে হবে তাকে। যেমন আপনার অ্যান্টি ইনফ্লামেটরি মেডিসিন আছে, তারপরে যেমন এনএসআইডি, তারপরে স্টেরয়েড জাতীয় ওষুধ খেতে হবে, এবং ডিজিজ মডিফাইং কিছু মেডিসিন তাকে লাইফ লং খেতে হবে। প্রেগনেন্সির ক্ষেত্রে যারা এইসব যে মেয়েরা এই ধরনের রোগে আক্রান্ত, তাদের প্রেগনেন্সির ক্ষেত্রে তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, এবং এটা আমাদের ডাক্তারদেরকে তাকে আগে জানিয়ে দিতে হবে যে আপনি যখন প্রেগনেন্ট হবেন তার 3 মাস আগে এই ধরনের ওষুধগুলো বন্ধ করতে হবে, 24 মাস আগে এই ধরনের ওষুধগুলো বন্ধ করতে হবে, এবং প্রেগনেন্সি অবস্থায় আপনার এই ধরনের ওষুধগুলো চলবে, এই ধরনের ওষুধগুলো চলবে না। এবং আপনি এবং যখন ল্যাকটেশনাল পিরিয়ড মানে যখন সে দুধ খাওয়াবে তার বাচ্চাদেরকে, তখন কোন কোন মেডিসিনগুলো ডিজিজ মডিফাইং এজেন্টগুলো চলবে না, এগুলো পরিষ্কার ধারণা দিতে হবে। তো এই কারণেই এই রোগ সম্পর্কে যখন আমরা দেখব যে আমাদের স্মল জয়েন্টস অফ দ্য হ্যান্ডস ফিটস আক্রান্ত, আমাদের নি অ্যাঙ্কেল জয়েন্ট ইনভলভ হয়ে গেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস এই রোগের আক্রান্তর কারণে অনেক সময় তার রিস্টে পেন হবে। হ্যাঁ, এটা হবে আপনার ডি কোয়ারভেন সিনড্রোম হবে। এই যে টেনোসাইনোভাইটিস, বিভিন্ন জয়েন্টের সাইনোভিয়াল মেমব্রেন সাইনোভিয়াম যেগুলো আছে সেগুলো আক্রান্ত হবে। কার্পাল টানেল সিনড্রোম হবে। তারপরে যে গোড়ালিতে পেন হবে, এবং টেন্ডো অ্যাকিলিস, পেছনে যে টেন্ডো অ্যাকিলিস আছে আমাদের পায়ের পিছনের, সেই টেন্ডো অ্যাকিলিসে কী হবে, এটা ইনফ্লামেশন হবে, পেন হবে। তো এরকমভাবে বিভিন্ন জয়েন্টে পেন হবে, বিভিন্ন জায়গায় আক্রান্ত হবে এই রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা শুধু আর্টিকুলার ইফেক্ট আছে, সিস্টেমিক ইফেক্ট আছে, সব কিছু ব্যাপারে আমি যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যত্নশীলভাবে আপনার ডাক্তারের সাথে আপনাকে থাকতে হবে, এবং সার্বিকভাবে নিজের পারিপার্শ্বিক এবং সামাজিকভাবে এই রোগের কারণে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। ধন্যবাদ সকলকে।